বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। ২০৩৩ সালে শেষ হবে কাজ, উপকার পাবে রাজশাহী সহ ২৪ জেলার মানুষ। জামাত জোটে থাকা নেতাদের ব্যাপারে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। ৭ সদস্যের কমিটি গঠন টানাপোড়েন হলেও সংগঠন ভাঙার সুযোগ নেই বলছেন নীতি নির্ধারকরা। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত ১% সারচার্জ, কমছে ৩০০ টাকার সিম করও। ১৫ বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনে লিকেজ, প্রায় ১.৫ বছরে ২৭৫ দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের, আহত ১.৫ শতাধিক, দ্রুত মেরামতের আহ্বান। জাহাঙ্গীরনগরে ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, নিরাপত্তা ব্যর্থতার দায় দেখিয়ে প্রক্টরের পদত্যাগ সহ ৫ দফা দাবি, ২৪ ঘন্টার আলটিমেটাম। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগোলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩৪,৪৯৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। বলেন, ব্যারেজ হলে দেশের ২৪ জেলায় প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। ১৯৬০-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল ৫০ বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৭ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। ৩৫,০০০ কোটি টাকার প্রজেক্ট, ৫/৫ এক বছর ৫,০০০ কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে। আলোচনার খুব একটা প্রয়োজন নেই, যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। কারিগরি সমীক্ষা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা ব্যারেজ তৈরি হলে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর খরায় হাহাকারের গল্পের সমাপ্তির আশায় মুখিয়ে আছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে নদ নদীর নাব্যতা ফেরার পাশাপাশি ভূগর্ভস্থ পানিরও ভারসাম্য রক্ষা হবে। তাদের মতে বাংলাদেশের অর্থনীতির মাইলফলক হতে যাচ্ছে এই প্রকল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশায় হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি। শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমার দ্বীপে পানির সমস্যা হবে না।
পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিক দিয়ে ভালো থাকবে আমাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারব। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের, আমরা যে দাঁড়িয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় 2900 বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মূলধারার জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বা সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং পাশাপাশি এসব পরিবারগুলোকে সামাজিকভাবে কিভাবে ভালো পরিবেশ দেওয়া যায় সে ব্যাপারেও পরিকল্পনা করছে সরকার। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করতে চান প্রধানমন্ত্রী। যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয় সেখানে আসলে বিভিন্ন বিল্ডিংগুলোতে তার অ্যাক্সেসিবিলিটি থাকে না, হুইল চেয়ার নিয়ে তারা যেতে পারেন না, ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল থাকে না, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। তাদের ফ্যামিলিকেও কিভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায় সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে, তাদের থেকে ওটার সম্বন্ধে বেশি আর কারো জানা সম্ভব না। এই কারণে এই যে আজকে প্রতিবন্ধীদের নিয়ে এতগুলো 6-7টা মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, সেখানেও প্রতিনিধিত্ব আছে। জামাতের সাথে জোটে থাকা নেতাদের ব্যাপারে কঠিন হচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনে জোটে যাওয়ার কারণ জানতে 7 সদস্যের কমিটি গঠন করেছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী। কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক সংগঠন হলেও হেফাজতের অনেক নেতাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত। গুঞ্জন আছে হেফাজত নেতাদের জামাত থেকে দূরে রাখতে এই কঠোর অবস্থান হেফাজত আমিরের। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে লাখো মানুষের জমায়েত শাসকদের বুকে ঠুকে দেয় ক্ষোভের পেরেক। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে হেফাজতে ইসলাম। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা, হামলা, ভয় ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর জুলাইয়ের রাজপথ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটে অংশ নেয় সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। জামায়াত জোটে থাকা 4টি রাজনৈতিক দলে হেফাজতের উপদেষ্টা, নায়েবে আমির, যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতারা রয়েছেন। এ নিয়ে তখন থেকেই টানাপোড়েন চলছিল সংগঠনটির ভিতরে। গত এপ্রিলে সামগ্রিক বিষয় নিয়ে হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে, যার ভিত্তিতে আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। এমন খবর চাউর হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজত ভাঙনের। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন মামুনুল হক সহ কয়েকজন নেতা। যারা আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি
সেই বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ চেষ্টা করছে যে হেফাজতের কার্যকারিতাকে নষ্ট করার জন্য। রাজনৈতিক সংগঠনে রাজনৈতিক কোনো সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা উচিতই না। মহিবুল্লাহ বাবনুর সাহেব উনি বয়োবৃদ্ধ লোক, উনাকে যে কোনো কথা বললেই উনি বইলে ফেলায়। অন্যদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। হেফাজত ইসলামের সংগঠনের সাথে জামাত সাহেব বিরুদ্ধ হলেও বিশ্বাসগত কিছু বিষয় আছে, নীতিগত কিছু বিষয় আছে, এগুলো নিয়ে একটু সামান্য দূরত্ব আছে। বিগত নির্বাচনে বিভিন্ন জন, বিভিন্ন দল, বিভিন্ন দিকে গিয়ে অ্যালায়েন্স করেছে, জোট করেছেন। আমরা সবাইকে সমন্বয় করে, আমির শাহ হুজুরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় 2010 সালে প্রতিষ্ঠা করা হয় হেফাজতে ইসলাম। ইসলামপন্থীদের এই প্ল্যাটফর্ম কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রায়শই নানাভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনদের ওপর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 8 শিশু। হাসপাতালে ভর্তি 1615 জন। চিকিৎসকরা বলছেন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, জেলা পর্যায়ে হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়ে শিশুদের ঢাকায় আনতে হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালগুলোকে। ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘনবসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরে আরদিনির থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। 1 সপ্তাহ থাকার পরে আর হামুটার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি। যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মিজাল যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আপনারা জানেন যে উদ্বোধনের 4 বছর পর আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর 300 টাকা থেকে কমানো হচ্ছে। মোবাইল অপারেটররা বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে 15 বছরে প্রথমবারের মতো কমবে করের বোঝা। প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকের উপর আরোপিত 5% ভ্যাট শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে 2022 সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2016 সালের মার্চ থেকে মোবাইল সেবায় 1% সারচার্জ আরোপ করে সরকার। সেতু চালু হলেও এখনও প্রতি 100 টাকায় 1 টাকা সারচার্জ দিচ্ছেন 18.5 কোটির বেশি মোবাইল সিম সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক 20%, কার্যকরী ভ্যাট দিতে হয় 18%। প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় 300 টাকা। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। আগে 120 টাকার প্যাকেজ নিতাম, এখন আমার 230 টাকার প্যাকেজ নিতে হয়। ডাটা কিনে চালানোর মতো সামর্থ্য বর্তমানে নাই। কল রেটটা একটু কমায় ফেলে ইন্টারনেটের দামটাও কমালে ভালো হয় আমাদের।
মোবাইল অপারেটর সূত্র বলছে গত 10 বছরে সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জে প্রায় 2,800 কোটি টাকা। একটা ব্রিজের জন্য করেছিল এবং অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তাও এখনো চলছে। সিম ট্যাক্স যেটা আছে এটা একটু যদি কমানো যায় কিনা, এবং দিস আর দি থিংস উই হ্যাভ রিকোয়েস্টেড। গভর্নমেন্ট বলছে যে আমরা একটু দেখতে পারি। এছাড়া চলতি বছরে 16,851 কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি 3 অপারেটরকে, যেখানে 7.5% হারে ভ্যাট দিতে হবে 1,284 কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও। পৃথিবীতে কোথাও স্পেকট্রামের উপর ভ্যাট নেওয়া হয় না। আমাদেরকে যদি এই সেম হারে স্পেকট্রাম দিয়ে যেতে হয় তাহলে কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্ট অনেক কমে আসবে। ব্রডব্যান্ড সেবায় 5% হারে ভ্যাট দিচ্ছেন প্রায় 1.5 কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। সরকারের প্রতি অনুরোধ থাকবে যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যেটা 5% ভ্যাট দিচ্ছে এটা 0%-এ নিয়ে আসা সম্ভব হয় কিনা। এদিকে টেলিকম খাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও। আমাদের কনজিউমারের কাছ থেকে 38% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2,500-এর বেশি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাহিরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সারা বছরের অর্ধেকের বেশি চামড়ার যোগান আসে ঈদ উল আজহার পশু কোরবানি থেকে। প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবারের কোরবানির পশুর চামড়ার দাম ও সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী জানান, এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় 2 টাকা বাড়ানো হয়েছে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবছর লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে, দেওয়া হবে প্রশিক্ষণ। এজন্য 17 কোটি 60 লাখ টাকার লবণ সহ সরকারের খরচ হবে 20 কোটি টাকা। 7 দিনের আগে ঢাকায় ঢুকবে না বাইরের চামড়া। পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি। প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার। সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। চামড়া সংরক্ষণের জন্য এই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এদিকে সাভার ট্যানারির সিইটিপি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাগুলোতে নিজস্ব ইটিপি ব্যবহারকে উৎসাহিত করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানির চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়া সংগ্রহে সরকারি হস্তক্ষেপের দাবি ব্যবসায়ী সমিতির। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। কুষ্টিয়া চামড়া পট্টিতে আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন চামড়া সংগ্রহে। ইতিমধ্যে চামড়ার মোকামে ঘর খালি করা শুরু করেছেন ব্যবসায়ীরা। নিজেদের প্রয়োজন অনুসারে লবণও সংগ্রহ করছেন তারা। ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দিলে চাহিদা অনুসারে চামড়া সংগ্রহ করতে অসুবিধায় পড়বেন তারা। ট্যানারিওয়ালারা যদি ঠিক মতন টাকা পয়সা যদি আমাদের দেয় তাহলে আমরা ঠিক মতন চামড়া কিনতে পারবো, আর যদি ট্যানারিরা ঠিক মতন টাকা পয়সা যদি না দেয় তাহলে আমরা চামড়া কিনতে পারবো না। কিছু ট্যানারি বাদে প্রায় ট্যানারি টাকা দেয় না। এই টাকাটা না দেওয়ার কারণেই দিন দিন আমাদের বাউরালি গেটটা এই শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের একান্ত কাম্য যে তার সর্বোচ্চ সহযোগিতা এই ব্যবসা প্রতিষ্ঠান বা এই চামড়া ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা সরকারের যতটুকু থাকে সম্পূর্ণভাবে সেটা প্রয়োগ করা। নজর যদি সরকার দেয় আমাদের ওপরে, তাহলে আমরা হয়তো এই চামড়া শিল্পটাকে আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। কোম্পানিরা টাকা পয়সা, পুরাতন টাকা পয়সাগুলো আমাদের দিত, তাহলে হয়তো আমরা আবার নতুন করে
ব্যবসাটা গুছাই নিয়ে করতে পারতাম। যে পরিমাণ আমদানি হয় কুরবানির সময় ওই পরিমাণ আমাদের কাছে টাকাও থাকে না। একটাই কারণ, সেটা হচ্ছে ট্যানারি আলাদা আমাদেরকে কোনো টাকা পয়সা ঠিক মতো দেয় না। তারপরে হচ্ছে ওই দেখা যাচ্ছে আজকে নিল 6 মাসেও কোনো পেমেন্ট আমরা পাই না। এই অবস্থায় যদি চলে এই শিল্পটা একসময় ধ্বংস হয়ে যাবে। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় আরও থাকছে। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি আমদানিতে রেকর্ড। হরমুজ এড়িয়ে স্পট মার্কেট থেকে সংগ্রহ করে সংকট সামাল, মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিন। এ ঘটনায় দগ্ধ 12 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। স্বাস্থ্যমন্ত্রী তাদের অবস্থা পরিদর্শন করে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তাদের খোঁজ খবর রাখছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন 12 জন। স্বজনরা বলছেন কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত দগ্ধদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেতে যাওয়ার পরে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। দেখি যে আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরও ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। দগ্ধ 3 জনের অবস্থা গুরুতর জানিয়ে চিকিৎসক বলছেন 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা বলছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনে দেখা গিয়েছে লিকেজ। ফায়ার সার্ভিস বলছে 2025 সাল থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গ্যাস লিকেজ থেকে 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত 1.5 শতাধিক। লিকেজগুলো দ্রুত মেরামতে তিতাসের প্রতি আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস। আরিফ হোসেনের ছবি নিয়ে শওকত আলী সৈকতের রিপোর্টে বিস্তারিত। বাতাসে তীব্র গন্ধ আর জমে থাকা পানির বুদবুদে স্পষ্টই বোঝা যায় বিতরণ ও সঞ্চালন লাইনের লিকেজ থেকে অনবরত বেরিয়ে আসছে গ্যাস। বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জের গোয়ালপাড়া, কলাচিপা, কলেজ রোড, জামতলা, দেওভোগ ও মাঝদাইর এলাকায় এই চিত্র। এছাড়া ফতুল্লার সস্তাপুর, জালকুড়ি, পঞ্চবটি, ভোলাইল, পাগলা ও নয়ামাটি এলাকাতেও লিকেজ আছে গ্যাস পাইপে। সবশেষ গত 11 মে ফতুল্লার লাকিবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 4 জন। আগের দিন গিরিধারা এলাকায় বহুতল ভবনের নিচ তলায় গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়, এতে দগ্ধ হন আরেক পরিবারের 5 জন। এসব ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। এলাকাবাসী আসলে সবসময় একটা আতঙ্ক নিয়ে থাকে, এই কখন গ্যাসের ব্লাস্ট হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো। প্রায় আমরা সময় লক্ষ্য করি যে রাস্তাগুলোতে পানি বৃষ্টি হলে বুদবুদ শব্দ হয়। গ্যাসের অনিয়ম অব্যবস্থাপনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং অসচেতনতায় আসলে আমি মনে করি যে এখানে দায়ী। ফায়ার সার্ভিস বলছে 2025 সালের জানুয়ারি থেকে এবছরের 11 মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। আর এসবই ঘটেছে তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে। প্রাণ গেছে 12 জনের, আহত হন অন্তত 1.5 শতাধিক। লিকেজগুলো দ্রুত মেরামত না করলে এমন ঘটনা রোধ করা সম্ভব নয় বলে দাবি ফায়ার সার্ভিসের। যেখানে লাইনগুলো লিকেজ আছে, অনেক জায়গায় দেখা যায় যে আমরা রাস্তা খনন করছে, সেখানে দেখা যায় যে বৃষ্টি হলেই পানি হলে সেখানে আমরা দেখি যে বুদবুদ আকারে সেখানে কিন্তু যে গ্যাস বাইর হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা কিন্তু আমরা দেখি। তো তাদেরকে আরও তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক ও শিল্প বাণিজ্যিক সংযোগ স্থাপন শুরু হয় 1964 সাল থেকে। সংস্থাটি বলছে অবৈধ সংযোগ বন্ধে অভিযান সহ লিকেজ মেরামতে
কাজ চলছে। এই লিকেজের তথ্য যখন আমরা পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেটা রিপেয়ার করে। আর যেগুলো তাদের সক্ষমতার বাইরে, সেগুলোর জন্য আমাদের ইয়ারলি কন্ট্রাক্টর নিয়োজিত আছে। আমরা তাদের মাধ্যমে আমরা এই লিকেজগুলো তাৎক্ষণিকভাবে আমরা মেরামত করি। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক, শিল্প ও বাণিজ্যিক বৈধ গ্রাহকের সংখ্যা প্রায় 1,48,000। এর পাশাপাশি আছে লক্ষাধিক অবৈধ সংযোগও। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও গত 70 দিনে 97টি জাহাজে 27 লাখ মেট্রিক টন এলপিজি, এলএনজি, ডিজেল, ক্রুড অয়েল এবং জেট ফুয়েল আমদানির রেকর্ড করেছে বাংলাদেশ, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রচলিত দেশগুলোর পাশাপাশি হরমুজ প্রণালী এড়িয়ে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনে সংকট সামাল দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর 1 মাস থেকে 10 মে পর্যন্ত 70 দিনে জ্বালানিবাহী অন্তত 97টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একক হিসেবে পরিশোধিত ডিজেল এসেছে 30টি জাহাজে। এর বাইরে 24টি জাহাজে আমদানি করা হয় এলপিজি এবং এলএনজি আসে 20টি জাহাজে। জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং অপরিশোধিত জ্বালানি তেলবাহী আরও 23টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বার্থিংয়ে। বৈশ্বিক সমস্যা শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত 100-এরও অধিক জ্বালানিবাহী জাহাজ এসেছে। এর ভিতরে এলপিজি রয়েছে, এলএনজি রয়েছে, আমাদের ক্রুড অয়েলবাহী জাহাজ রয়েছে, তারপরে ফার্নেস অয়েল নিয়ে এসেছে। জাহাজের হিসেব অনুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে গত 2.5 মাসে 20,938 কোটি টাকা মূল্যের 26,83,000 মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছে। এর মধ্যে রয়েছে 6,800 কোটি টাকা মূল্যের 10 লাখ মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস, 7,800 কোটি টাকা মূল্যের 8 লাখ মেট্রিক টন ডিজেল, 3,000 কোটি টাকা মূল্যের 4 লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম ও ক্রুড অয়েল। এই সময়ে শুধু জ্বালানি খাত থেকেই চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় হয়েছে 2,914 কোটি টাকা। অথচ 2025 সালের এই 70 দিনে 13,435 কোটি টাকা মূল্যের 15,29,000 মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছিল। বাংলাদেশ যে রুট দিয়ে আমদানি করে তুলনামূলকভাবে সেটা হরমুজ প্রণালীর বাইরে দিয়ে বাংলাদেশের যে আমদানি, সেটার সেই সাপ্লাই চেইনটা এটা ঠিক আছে। একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনের জন্য বছরে 12 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয় সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় 3রা মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে হরমুজ এরিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু এবং ফুজাইরা বন্দর থেকে লোড হচ্ছে বাংলাদেশের ক্রুড অয়েল। ইরান কনফ্লিক্টের জন্য আমরা স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারছি না বা গাল ব্যবহার করতে না পারার জন্য আমরা এই দুই দেশ থেকে এখন ফিউল নিয়ে আসছি, ক্রুড অয়েল নিয়ে আসছি অল্টারনেট পোর্ট হিসাবে। বছরে 70 লাখ মেট্রিক টনের বেশি জ্বালানির চাহিদা রয়েছে বাংলাদেশে। আর জ্বালানির প্রকারভেদে মজুদ সক্ষমতা 25 থেকে 45 দিনের। আগামীর সংকট মোকাবেলায় মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। অপরিশোধিত তেল কম দামে আনতেছি এবং সুতরাং আমাদের রিফাইনারির ক্যাপাসিটি যদি আমরা বাড়াইতে পারতাম, তাহলে আমরা কম দামে অপরিশোধিত তেল এনে সেখানে আমরা পরিশোধন করে মার্কেটে আমরা দিতে পারতাম। সংকট কাটাতে প্রচলিত উৎস দেশগুলোর বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ, অ্যাঙ্গোলা থেকে জ্বালানি সংগ্রহ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ তা 2 মাসেরও কম সময়ে কাটিয়ে উঠেছে। এখন জ্বালানি তেলবাহী যেমন চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, ঠিক তেমনি দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাস করে ফিরে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এরই মধ্যে পেট্রোল পাম্পগুলিতে ভিড় যেমন কমেছে, তেমনি চালু হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা এবং নিরাপত্তা ব্যর্থতার দায় দেখিয়ে প্রক্টরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। মশাল হাতে নিয়ে শিক্ষার্থীদের অবস্থান। নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বুধবার রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্জান পয়েন্ট থেকে শুরু হয় বিক্ষোভ। মশাল হাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নারী শিক্ষার্থীরা। পরে সংহতি জানায় অন্য শিক্ষার্থীরাও।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় প্রক্টর অফিসের সামনে। সংক্ষিপ্ত সমাবেশে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার, ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আমরা নির্দিষ্ট কিছু দাবি আমরা ক্যাম্পাস প্রশাসনের জন্য কাছে জানাচ্ছি, যেন এই অঘটনের আমরা সঠিক তদন্ত এবং বিচার পাই। যে এই ঘটনার সাথে জড়িত যত দ্রুত সম্ভব তাকে ধরে আইনের আশ্রয়, আইনের মাধ্যমে তার যথাযথ সাজার ব্যবস্থা করবে। আলটিমেটাম দেওয়া হয়েছে, তার মধ্যে যেন যে অপরাধী তাকে শনাক্ত করা হয় এবং সর্বোচ্চ শাস্তি তাকে নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সময় সংবাদ, সাভার। পানি সমস্যার সমাধান সহ 3 দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ ঘোষণার আলটিমেটামও দেন তারা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের গেটে অবস্থান নেন নারী শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা জানানো হলেও টনক নড়ছে না হল প্রশাসনের। পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাত ও আবাসন ব্যবস্থায় পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না বলে দাবি শিক্ষার্থীদের। গেল 3 দিনের হলের শতাধিক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হন। ধরা পড়ে পানিবাহিত সমস্যাটা, তখন থেকে আমার অসুবিধা ছিল এবং পেট খারাপ ছিল। ডক্টর অবশ্যই বলছে যে এটা পানির কারণে, ফুড পয়জনিং এর কারণে। এই হলের সামনে এসে প্রচন্ড পেটে ব্যথায় কাতরতা অনুভব করি। মৌলিক খাতে যে বাজেট, সেই বাজেটকে সুস্পষ্ট করা। 3টি দাবি আগামীকালকের মধ্যে যদি আমরা জবাব না পাই, তাহলে আমরা সংসদ এবং প্রশাসন দুইজনেরই পদত্যাগ চাইব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্মের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রাজধানীর মিরপুরে শাম্মর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত স্থিতিশীল করতে শাম্মের ভূমিকার কথা উল্লেখ করেন বক্তারা। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। গত বছর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাম্য। শাম্যর প্রতিবাদী এবং বলিষ্ঠ নেতৃত্ব শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানকে স্থিতিশীল পরিবেশ রাখার জন্য শাম্যর অনেক ভূমিকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। রব্বুল আলামিনের কাছে দোয়া করি তাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক এবং শাম্যকে যারা হত্যা করেছে তাদের অবিলম্ব দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা আপনার পাশে থেকে দৃঢ়ভাবে সহযোগিতা করব। ভোরের সময় আরও থাকছে। আইনি মারপ্যাচে আটকে বিদেশে থাকা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া। 1 বছরে দেশে বাজেয়াপ্ত প্রায় 30,000 কোটি টাকা, দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। নারায়ণগঞ্জে জুলাই হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। মামলায় 24-এর 19 জুলাই শিক্ষার্থী পারভেজ, শিশু রিয়া সহ 6 জনকে হত্যাসহ মোট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় 300 পৃষ্ঠার দালিলিক নথি এবং 61 জন সাক্ষীর তালিকা জমা দিয়েছে প্রসিকিউশন। গত 19 জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পলাতক হাসান মাহমুদ সহ 17 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 14 পদের বিপরীতে লড়ছেন 40 জন প্রার্থী। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামাত ও এনসিপি।
বুধবার সকালে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী। 14 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবারে নির্বাচনে নেই। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওই পাশে এনসিপি, এইখানে জামাত, এইখানে বিএনপি, কার মধ্যে কোনো রেশারেশি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন। এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুষ্ঠুভাবেই চলবে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। একই সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথাও জানান তারা। নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। ভোটারদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে জন্য সাধারণ ভোটারের মাঝে এখনও জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আদৌ ভোট দিতে আসবেন কিনা, নাকি এখানেও আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। দুদিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে আরেক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মুক্তিপণের 48 লাখ টাকা আদায়ের পরও মাদারীপুরের তসির ফকিরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। উপজেলা প্রশাসন বলছে, মরদেহ দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। ভাগ্যের চাকা পরিবর্তন করতে গিয়ে দালালের নির্যাতনে যুবকের মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। স্বজনরা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের চা বিক্রেতা তসির ফকির 8 মাস আগে পাশের গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। প্রথমে তসিরের কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে পাঠানো হয় লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পর বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতনের পর পরিবার থেকে মুক্তিপণের 20 লাখ টাকা আদায় করে মাফিয়ারা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কথা বলে দালাল চক্র আরও 2.5 লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না 3 মেয়ের বাবা তসিরকে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 48 লাখ টাকা যাওয়ার পরও আমাদের ভাইয়ের কোনো খোঁজ নাই। কালকে আমরা লিবিয়ার থেকে শুনতে পারছি যে আমার ভাই নাকি মারা গেছে। আমার এই ঘর বাড়ি সব বেচা, আমার ছেলে চাই আমি। দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আমি এখন বাংলাদেশে আমার সাওয়ালরা চাই, আর রাষ্ট্রপতির কাছে আমরা বিচার চাই, দালালের বিচার চাই আমরা। আর এই যে টাকা পয়সা 45 লাখ টাকা গেছে, এই দালালের দিতে হবে, সরকারের দিতে হবে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনার লাশটা বাড়ি থেকে আনার ব্যবস্থা করবো। ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এক বছরে দুর্নীতিবাজদের দেশে বিদেশে 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনি মারপেঁচে আটকে আছে বিদেশে থাকা সম্পদ জব্দের প্রক্রিয়া। তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারেক সিদ্দিকীর প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি এবং 35 কোটি টাকা সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের এনসিএ। দুদকের তৎপরতার পরেই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
দুদকের তথ্য মতে ২০২৫ সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ 30,000 কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে। রাষ্ট্র কর্তৃক মামলায় বা অনুসন্ধানের রায় শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পদগুলো বেহাত না হয় সেজন্য আমাদের ক্রোগ অবরুদ্ধকরণ করা হয়ে থাকে। তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়। সংস্থাটির সাবেক এই মহাপরিচালক মনে করেন, কাগজে কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন। আমাদের সময় পর্যন্ত দেখি নাই যে বাইরের দেশের কোনো সম্পদ বা অর্থ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। রাষ্ট্রের ভূমিকাটা যদি হয় তাহলে আপনার এই ক্রোক ফ্রিজগুলো কার্যকর হতে পারে, কিন্তু রাষ্ট্র সেই ভূমিকা নেয় না। জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, কেবল জব্দ করলেই হবে না, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে। যেই কয়জন জাজ আর যেই পরিমাণ মামলা, এই পরিমাণ জজ বাংলাদেশে নাই, যার জন্য মামলা হয় ঠিকই, বিচার আর হয় না। আর বিচার যখন হয় তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না, প্রমাণ করা যায় না যে দুর্নীতির মাধ্যমে অর্জনটাকে সে ভোগ করতে পারে নাই। ইতিমধ্যে সে যেভাবে পারে বেঁচে দেয়, অমুক করে তমুক করে, তার ভোগ করে, তার সাজাটা ইনভিজিবল হয় না। দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভেজাল ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে রাজধানীর পূর্ব জুরাইনের একটি হার্বাল ওষুধ কোম্পানির অফিসে অভিযান চালিয়েছে র্যাব ও ওষুধ প্রশাসন। এ সময় 2.5 লাখ টাকা জরিমানা করা হয় তাদের। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ। দেখে জমে থাকা ময়লা পানি মনে হলেও এগুলো দিয়েই তৈরি হচ্ছে বাতের ব্যথা, পুষ্টিহীনতা, যৌন শক্তি বর্ধক সহ বিভিন্ন রোগের ওষুধ। হার্বাল ওষুধের নামে তৈরি হচ্ছিল ভেজাল পণ্য, আর সেই ওষুধ পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের ঘরে ঘরে। রাজধানীর পূর্ব জুরাইনে দিহান ফার্মাসিউটিক্যাল নামের একটি হার্বাল ওষুধ কোম্পানিতে এভাবেই দিনের পর দিন তৈরি হচ্ছিল মানহীন ভেজাল ওষুধ। এসব ওষুধের অধিকাংশেরই নেই কোনো লেভেল, অনেকগুলোর উপাদান সম্পর্কেও নেই কোনো তথ্য। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর বুধবার কোম্পানিটিতে অভিযান চালায় র্যাব। জরিমানা করা হয় 2.5 লাখ টাকা। তদন্তে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপণনের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল ব্যবসা। কিছু কাগজ হালনাগাদ করা নেই, বেশ কিছু প্রোডাক্টের কোনো লেবেলিং নেই, এটা বোঝার উপায় নেই এটার কম্পোজিশন কি, এটার ভিতরে কি কি আছে। ওষুধ উৎপাদনের প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং এটা কোনোভাবেই ওষুধ উৎপাদনের কোনো প্রক্রিয়া হতে পারে না। এগুলোই হচ্ছে তাদের মূল অপরাধ। তাদের যে লাইসেন্স কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা এবং তাদের সাথে সমন্বয়ে আমরা সে কাজগুলো করব। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে শিশু মৃত্যুকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে শিশুর স্বজনরা এবং ইন্টার্ন চিকিৎসকরা। পরে মুচলেকা দিয়ে মরদেহ নিয়ে বাড়ি ফেরেন স্বজনেরা। এ বিষয়ে তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতালটি। 5 মাস বয়সী নিহান নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে গত সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, দুপুরের পর থেকে নিহানের শারীরিক অবস্থার অবনতি হয়, তবে যথাসময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। বাকবিতণ্ড ও ধাক্কাধাক্কি হয় এক চিকিৎসকের সঙ্গে। হঠাৎ শ্বাসকষ্ট, ওনারা যদি আমাদেরকে বলতো যে আপনার বাবুর শ্বাসকষ্ট আছে, আপনারা আবার ঢাকার বগুড়ার বাইরে চেষ্টা করেন, আমরা জরুরি ভিত্তিতে আমরা ঢাকার বগুড়ার বাইরে নিতাম, বাবুকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু ওনারা আমাদেরকে এই সতর্কবার্তা আগে থেকে দেয় না। 50 জন ছিল জায়গা, আর আমি হলে একা, আমি কাউকে একটা হাতও তুলিনি। পরে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা নিহানের মা, ফুপু, চাচাসহ কয়েকজনকে আটকে রাখে বলে অভিযোগ স্বজনদের। প্রায় 5 ঘন্টা পর মুচলেকা দিয়ে মরদেহ নিয়ে বাড়ি ফিরেন তারা। হয়তো ধাক্কা দিছিল, বলছে আমরা ধাক্কা দিছিলাম, ইন্টার্নি ডাক্তারকে মনে হয় ধাক্কা দিছিল, এটাই, আর কিছু জানি না। কোনো পক্ষেরই হামলা আমরা সমর্থন করি না এবং সেটা আইনানুগ না, ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। তারপর একটা সেন্টিমেন্টাল ইস্যু ক্রিয়েট হয়েছে, ডাক্তাররা একটু ট্রমাটাইজড,
আমি রুগীর অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলেছি, তারা এটার জন্য অনুতপ্ত। ঘটনার সুষ্ঠু তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চিকিৎসক সংকটে অনেকটা বন্ধ হয়ে গেছে মাগুরার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান অপারেশন। এ কারণে গর্ভবতী মায়েদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে। স্বাস্থ্য বিভাগ বলছে অপারেশনের সবকিছুই ঠিক আছে, শুধু নেই চিকিৎসক। পদায়ন হলেই আবারও দিতে পারবেন সেবা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। অপারেশন থিয়েটারে আধুনিক বেড, আলোকসজ্জা, স্যালাইন স্ট্যান্ড সহ অস্ত্রোপচারের সব যন্ত্রপাতি আছে, নেই শুধু চিকিৎসক। এতে মাগুরার সারিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা শ্রীপুর ও মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসকের অভাবে কার্যত বন্ধ সিজারিয়ান অপারেশন। মাসে 2-1 দিন একজন চিকিৎসক দায়িত্বের বাইরে এই সেবা দেন, যা একেবারেই অপ্রতুল। স্থানীয়রা বলছেন, সরকারি হাসপাতালে সিজার না হয় বাধ্য হয়ে প্রসূতিদের ছুটতে হচ্ছে চিকিৎসক নার্সবিহীন ক্লিনিকে। এতে একদিকে অতিরিক্ত খরচের বোঝা চাপছে পরিবারের উপর, অন্যদিকে ঝুঁকিতে শত শত প্রসূতি। এখানে গাইনি কনসালটেন্ট নাই, তারপরে হচ্ছে সিজারিয়ান নাই। সিজারের ব্যবস্থা থাকতো তাহলে এলাকার বা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের জনগণ উপকৃত হতো। অনেকেরই অর্থ নাই, অর্থের অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে মাগুরাতে সিজার করতে হয়। সিজারে ওইটা আর কি হয় নাই, তার জন্য আমরা আর কি ক্লিনিকে আইছি। ওইখানে সিজার হয় না, ওইখানে যদি হতো তাহলে এখানে আসা লাগতো না। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন বলছে সচেতন মহল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি এই ডাক্তারগুলো থাকে তো সেক্ষেত্রে এখানে সিজার হলে এলাকার গরিব মানুষগুলোই উপকৃত হবে। নতুন করে চিকিৎসক নিয়োগ পেলে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব বলছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যেই চিকিৎসা দেওয়ার চেষ্টায় চিকিৎসকরা। নিজস্ব ব্যবস্থাপনা হয়তো মাসে 10 থেকে 12টা করতে পারি, তখন হয়তো 40-50টা পর্যন্ত করা যেত। ডাইরেক্টর স্যারকে বলছি, উনিও বলেছেন যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং তাড়াতাড়ি আমাদের এখানে হয়তো এক জোড়া ডাক্তার পাওয়া যাবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 প্রসূতি সেবা পাবেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। 2 বছর যেতে না যেতে আবারও ভাঙন ও ফাটল দেখা দিয়েছে বাগেরহাটের 62 কিলোমিটার টেকসই বাঁধের 3 কিলোমিটার এলাকায়। আতঙ্কে পড়েছেন উপকূলবাসী। স্থানীয়রা বলছেন, দ্রুত বাঁধ রক্ষা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে গ্রামের পর গ্রাম। বর্ষা মৌসুম শেষে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত। 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট। বাসিন্দাদের একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ নির্মাণ। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগি গাবতলা পর্যন্ত 62 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। 2023 সালের 10 ডিসেম্বর কাজ সম্পন্ন হয়। তবে বাঁধ নির্মাণের 2 বছরের মধ্যেই 3 কিলোমিটার জুড়ে একাধিক স্থানে ফাটল, ব্লক ধস ও মাটির অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এদিকে মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা, বড়তলা ও গাবতলা সহ কয়েকটি স্থান ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে উপকূলবাসীর মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত বাঁধ রক্ষার দাবি এলাকাবাসীর। টেকসই বেড়িবাঁধ কি জমতেছে জানি না, সব নদীতে নিয়ে গেছে। ভাঙ্গল বড় বড় চাহা এইগুলো পড়তে আছে, একভাবে পরে আমাকে তো সে বাচ্চাগুলোই ঘুমায় না। বাড়ি ঘর নামিয়ে যাইতে আছে, বস্তা দেশে বস্তায় কোনো কামায় না। সরকার যদি আমাদের একটু মুখ তুলে চাইতো তাহলে আমাদের এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগতো না। বর্ষা মৌসুম শেষে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা জরুরি ভিত্তিতে কিছু কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। এই জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের স্পটগুলো ভিজিট করেছেন এবং বর্ষা মৌসুমের পরে আমরা ওএনএম বাজেটের মাধ্যমে ওই স্থানগুলো আবার স্থায়ীভাবে মেরামত করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব। নির্দিষ্ট সময়ে তীর রক্ষা বাঁধের কাজ বাস্তবায়ন না হয় ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সময় সংবাদ, বাগেরহাট। কারিগরি দক্ষতার ঘাটতি, নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সির সংকট ও পর্যাপ্ত সরকারি প্রচারণার অভাবে বিদেশে গিয়ে প্রতারিত হচ্ছেন খুলনার মানুষ।
কেউ কাজ না পেয়ে ফিরছেন দেশে, কেউ হারাচ্ছেন সর্বস্ব। এতে কমেছে রেমিটেন্স প্রবাহ। অবৈধ এজেন্সি ও দালাল চক্রের ফাঁদে পড়ে বিপাকে বহু প্রবাস প্রত্যাশী। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। পরিবারের সচ্ছলতা ফেরাতে অনেকেই পাড়ি জমান বিদেশে। খুলনা অঞ্চলে প্রতি বছর বিদেশগামী মানুষের এই সংখ্যা বাড়ছে। তবে কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরছেন অনেকে। খুলনার লবণচড়া এলাকার মেহেদি হাসান একটি এজেন্সির মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন 3 মাসের মধ্যেই। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ইলেকট্রিক কাজের সহকারী হিসেবে কাজ করছেন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, তখন যোগাযোগ করলে তারা আমাকে মারধর শুরু করে, অত্যাচার শুরু করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করে, পরে আমাকে বাসাতে বের করে দেয়। মেহেদির মতো প্রতারণার শিকার হচ্ছেন আরও অনেকে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা। দক্ষতার অভাব, অবৈধ ও অনির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালাল চক্রের কারণেই বাড়ছে দুর্ভোগ। কেউ শেষ করছেন সব সঞ্চয়, কেউ বিদেশে গিয়ে পড়ছেন চরম সংকটে। এই জায়গার এজেন্ট, ওইখানে যে এজেন্ট, যত যাবতীয় লোক আছে, এরা এই টাকাগুলো মেরে খায়। কারণ 200 জনের প্লাস আমরা কাজ করছি। একজনের থেকে যদি আপনার 50,000 টাকা করে খাই দেয় তো অনেক টাকার হেরবারে। পরবর্তীতে যখন ওই এজেন্সি দিয়ে টাকা দেয় তখন ওরা আমার পাসপোর্ট সহ এইগুলো আটকে দেয়, বুঝেছেন? আটকে দেওয়ার পরে আমি এই 11 মাস এখনও আমি এইসব পাসপোর্ট টাকা এখনও ফেরত পাই না। আমি যখন তাদেরকে বলি যে আপনি যে কাগজপত্রগুলো দিচ্ছেন এটা তো ভুয়া, এটা তো প্রতারিত হচ্ছে, তখন সে আমাকে অনেকভাবে গালিগালাজ করে। বিদেশ যাওয়ার আগে জেলা কর্মসংস্থান অফিসে 3 দিনের এমন সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়া হলেও এটিকে যথেষ্ট বলছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে কারিগরি প্রশিক্ষণ, বৈধ উপায়ে বিদেশ গমন নিশ্চিত করা সহ সরকারি সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাড়ানো জরুরি। দক্ষতা অর্জন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা অল্প কাজে তারা বেশি ইনকাম করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো যে এই যে আমাদের 4টা টিটিসিতে তার বেশি করে তার যাতে দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। বিদেশে গিয়ে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দফতর। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে সেই রিক্রুটিং এজেন্সিকে আমরা এখানে শুনানির জন্য ডাকি এবং সংশ্লিষ্ট কর্মীকে ডেকে আমরা একটা মধ্যস্থতা মাধ্যমে অভিযোগটি নিষ্পত্তি করার চেষ্টা করি। গত বছর খুলনা থেকে বিদেশে গেছেন 8,000-এর বেশি মানুষ, যার মধ্যে 5,000-এরও বেশি গেছেন সৌদি আরবে। আর গত 6 মাসে প্রতারণার অভিযোগ করেছেন 68 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া খুলনার বটিয়াঘাটার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জর্জরিত নানা সংকটে। শিক্ষার মান ভালো হওয়ায় প্রতিবছর বাড়ছে শিক্ষার্থী, তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তাহীনতার কারণে বিদ্যালয়টির সাফল্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। স্টোর রুম বা বারান্দায়ও বসে লিখছে কোমলমতি শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষ ফাঁকা রয়েছে বিষয়টি এমন নয়, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ সামলাতেই নিতে হয়েছে এ ব্যবস্থা। রোদ বৃষ্টির মধ্যেই বছরের পর বছর এভাবে চলছে দেশসেরা বিদ্যালয়টি। 1200-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করলেও শ্রেণীকক্ষ ও শিক্ষকের তীব্র সংকট এখানে। নেই খেলার মাঠ, শহীদ মিনারও। প্রাথমিক শিক্ষা নীতিমালা অনুযায়ী 30 শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একটি শ্রেণীকক্ষ থাকতে হবে। সেই হিসেবে বিদ্যালয়ে 43টি শ্রেণীকক্ষ ও 43 জন শিক্ষক প্রয়োজন। তবে কক্ষ আছে মাত্র 20টি। স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র 15 জন। স্থান সংকুলন না হয় বিদ্যালয়ে 2 শিফটে ক্লাস নেওয়া হয়। তাতেও কাজ না হয় স্টোররুমকেও শ্রেণীকক্ষ বানানো হয়েছে। আমরা গার্জিয়ানরা রাস্তার কাছে হা করে থাকি যে আল্লাহ আমার বাচ্চা পড়ে গেল না, আমার বাচ্চা পড়ে গেল, একটা টেনশন কাজ করে। ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অতিরিক্ত গরম ফিল করে, ইরিটেশন ফিল করে। পরীক্ষার সময় এভাবে বসাটা আমাদের খুব কমফোর্টেবল লাগে না এবং ক্লাসের সময় আমাদের অনেক সময় এভাবেই বসতে হয়। এখানে আমাদের পরীক্ষা দেওয়ার সময় ফ্যান থাকে না, ছোট বেঞ্চে 3 জন বসতে হয়। আমাদের এত বড় স্কুলে একটা খেলার মাঠ নেই। পর্যাপ্ত সুন্দর বাতাসের জন্য বাচ্চারা এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। 10 বছর ধরে চিঠি চালাচালি করেও সমাধান না হওয়ার কথা জানান প্রধান শিক্ষক। সব সচিব মহোদয়, ডিজি মহোদয়ের কাছে আমরা গেছি এবং ওনারা আমাদের স্কুলে আসছেন,
কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শিক্ষা অফিস বলছে সংকট সমাধানে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। PDP 5 শুরু হচ্ছে আগামী জুলাই মাস থেকে 26 সালের। এটা PDP 5-এর ভিতরে হোক আর যেভাবে হোক আশা করা যায় PDP 5-এর ভিতরে হবে। নতুন একটা ভবন জমি অধিগ্রহণ সহ যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমরাও করছি। খুলনা নগরীর কাছেই বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত এই বিদ্যালয় 2023 সালে দেশসেরা নির্বাচিত হয়। বর্তমানে এখানে প্রায় 1300 শিক্ষার্থী অধ্যয়নরত। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সেতু নির্মাণের 3 বছর পর চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। এর আগে 90 মিটার দীর্ঘ ব্রিজটি বেহাল দশায় পড়েছিল 4 বছর ধরে। চলতি মাসেই চালু হওয়ার কথা থাকলেও এলজিইডির দাবি সেতুটি ব্যবহারের উপযোগী করতে আরও অন্তত 2-3 মাস সময় প্রয়োজন। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। সেতু নির্মাণে 3 বছর পর শুরু হলো সংযোগ সড়কের কাজ। তবে আশার আলো জাগলেও চলমান কাজ দ্রুত শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 6,66,68,000 টাকায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় মাথাভাঙ্গা নদীর উপর 90 মিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ শুরু হয় 2021 সালের 11 ফেব্রুয়ারি, যা শেষ হয় 2022-এর 18 আগস্ট। কিন্তু সংযোগ সড়কের অভাবে 4 বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। বাঁশের তৈরি ভাঙাচোরা সাঁকোতে যাতায়াত করেন 20টি গ্রামের মানুষ। ভোগান্তি 5 থেকে 7 কিলোমিটার পথ বাড়তি পথের। অবশেষে এলজিইডি 2025 সালে ব্রিজের দুই পাশে 1,16,00,000 টাকায় 2 বিঘা জমি অধিগ্রহণ শেষ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। ব্যয় ধরা হয়েছে 96 লাখ টাকা। কাজ শেষ হওয়ার কথা রয়েছে চলতি মাসেই। 6-7 বছর কাজ সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু সংযোগ সড়কের অভাবে এখানে মানুষ যাতায়াত করতে পারছে না। আমাদের চাষাবাদ তোলাতে খুব কষ্ট, অকলে চুয়াডাঙ্গা ঘুরে আসতে হয়, নাহলে বেস্টপুর ব্রিজ ঘুরে আসতে হয়। আশা করছি যে খুব দ্রুত এই সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ হবে এবং আমরা এই ব্রিজ দিয়ে এই যে নদী পারাপার হতে পারবো। আমরা চাই এই ব্রিজটা রাস্তা সঠিকভাবে হয়ে মানুষের দীর্ঘদিনের আশাটা যেন পূরণ হয়। কিন্তু এলজিইডি বলছে সেতুটি ব্যবহার উপযোগী হতে সময় প্রয়োজন আরও 2 মাস। অ্যাপ্রোচের কাজ চলমান আছে এবং মে মাসের শেষে সংশ্লিষ্ট ঠিকাদার আশা করছি এই কাজ সম্পূর্ণ করতে পারবে। 210 মিটার সংযোগ সড়কের কাজ শেষ হলে প্রতিদিন প্রায় 2000 মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বাগেরহাটের কচুয়ায় ভোর থেকে বেচা কেনার জন্য হাটে আসেন কৃষকরা। ধান বেচা কেনার জন্য এই মুহূর্তে বিস্তারের জন্য সেখানে আছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটের কচুয়া উপজেলা যে বাদাল বাজারটা কিন্তু আলু ফোটার সাথে সাথেই আসলে এখানে যে ধানের বেচা কেনা শুরু হয়। আমরা আসছিলাম সেই বাজারে, তবে এখানকার চোখে মুখে আসলে কৃষকদের অসহায়ত্বের ছাপ আমরা দেখেছি যে আসলে একদিকে যেরকম বৃষ্টির পানিতে ধানের নষ্ট হয়ে গেছে, তেমনি একটু ধানের দাম নিয়ে তারা শঙ্কিত অবস্থায় রয়েছে। মন প্রতি প্রায় 250 থেকে 300 টাকা কম দামে তারা বিক্রি করতে পারছেন। এই কারণে আসলে তাদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। আমরা এখানে কথা বলছিলাম কয়েকজন কৃষকের সাথে এবং যারা ব্যাপারে রয়েছে তারা বলছেন যে ধানের যে দাম, এই দাম আসলে তারা প্রয়োজনীয় যে দাম রয়েছে এবং যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। আমরা গতকালকে যে জেনেছি যে আসলে বাগেরহাটের যে ধান সংগ্রহ শুরু হয়েছে সেখানে কিন্তু সরকারের রেট 1440 টাকা, কিন্তু বাজারে এসে তার একেবারে ভিন্ন চিত্র, যে অর্ধেক দামে কিন্তু আসলে এখানে ব্যাপারীরা তারা কিন্তু ধান ক্রয় করেছেন এবং এখানে 700 থেকে 750 এবং 800 থেকে 900 পর্যন্ত তারা ধান বিভিন্ন ধান কিন্তু তারা বিক্রি করতে পারছেন, যার ফলে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছে। যেমন একদিকে খেতে যে ধান ছিল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়াতে, এবং যে ধান তারা এখন সর্বশেষ উৎপাদন করতে পেরেছেন এবং সংগ্রহ করতে পেরেছেন সেটাও কিন্তু অর্ধেক মূল্যে তারা কিন্তু আসলে বিক্রি করতে পারছেন, যার ফলে কিন্তু আসলে কৃষকরা এক ধরনের একটা শঙ্কিত অবস্থা রয়েছে। মূল পুঁজি কিন্তু হারিয়ে ফেলেছেন এমনটি অবস্থা। সেখানকার কিন্তু কৃষকদের দাবি যে আসলে সরকারি যদি সহায়তা না করে তারা
আবার ঘুরে দাঁড়ানো তো সম্ভব হবে না, এমনটাই কিন্তু এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে হাটে প্রায় প্রতি হাটে প্রায় 10,000 মন কিন্তু ধান বেচা কেনা হয় এবং আলো ফোটার সাথে সাথেই কিন্তু কৃষকরা নিয়ে আসেন। এবং বাগেরহাটের যে কচুয়া উপজেলা এবং এখানকার যে মোরালগঞ্জ রয়েছে পাশে এবং পিরোজপুর জেলার সদর থেকেও কিন্তু ধান এখানে নিয়ে আসেন, তারা কিন্তু বিক্রি করেন। এই ভোর মৌসুমে কিন্তু উৎপাদন একবারে লক্ষ্যমাত্রার চেয়েও কিন্তু উৎপাদন বেশি ছিল, কিন্তু যার ফলে কিন্তু আসলে হঠাৎ যে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির কারণে কিন্তু ধান নুয়ে পড়ার কারণে অনেকে ক্ষেত নষ্ট হয়ে যায় এবং যা রয়েছে তাও কিন্তু তাদের মধ্যে এক ধরনের হতাশার মধ্যে রয়েছেন যেটু, এবং কৃষকের যে মূল্য সেটাও কিন্তু তারা উঠছে না। এমনটাই বলছেন যে বাগেরহাটের যে এই যে আশেপাশে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে অনেক নারীর আমরা দেখেছি তারাও কিন্তু এখানে ধান বিক্রি করতে নিয়ে এসেছেন এবং বিভিন্ন ভ্যানে এবং নচিমন এবং ট্রাকে করে কিন্তু ধান নিয়ে আসছেন। কারণ একদিকে শুকানো নিয়ে এক ধরনের ধান শুকানো নিয়ে কিন্তু অবস্থায় শঙ্কিত রয়েছেন, কারণ হঠাৎ করে গতকালকে কিন্তু বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই হাটটি কিন্তু জমজমাট থাকে। তবে কৃষকরা যে আসলে তাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, যার ফলে এখানকার যে কৃষকরা রয়েছেন এবং বাগেরহাটে প্রায় লক্ষ্যমাত্রা অর্জিত হলেও কিন্তু আসলে কৃষকদের সেই লক্ষ্য কিন্তু পূরণ হচ্ছে না, যার ফলে কৃষকের ভাগ্যের আসলে কি ঘটবে তারা কিন্তু এখনো দুশ্চিন্তায় পড়েছেন। এই ছিল ধানের দাম নিয়ে আসলে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। চট্টগ্রামে লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল 11:15টায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জানে মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়, এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত মাওলানা আবুল কাশেম চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন। যশোরে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। দেরিতে চাষাবাদ হলেও অনুকূল আবহাওয়ায় থাকায় ফলন ভালো হয়েছে, ফলে লাভের আশায় আছেন কৃষক। জেলা জুড়ে প্রায় 2.5 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ, যা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় যশোরে মাঠ জুড়ে সোনালী ফসলের হাসি। বোরো ধান ঘরে তুলতে দম ফেলার ফুসরত নেই কৃষকের। চলতি মৌসুমে মিনিকেট, রড মিনিকেট, ব্রি 50, বাসমতি, ব্রি 63, ব্রি 67, বিনা 25 ধানের মতো বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করেন চাষিরা। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখার আশা তাদের। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, জনের দাম বেশি, 1001 টাকা একটা জনের দাম। এতে করে দেখা যাচ্ছে আমরা চালান পুঁজি ভাজা খুব কষ্টকর ব্যাপার। 3 বিঘে জমি ধান করেছি এবং সুই মিনিকেট ধান, চেকন ধান। ধানটা মোটামুটি ভালো, তাই 25 মন করে অতিবারে আশা করা যাচ্ছে। অন্যান্য জেলায় ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, কিন্তু আমাদের যশোর জেলায় ঝড় বৃষ্টি হলেও আমাদের ক্ষতির পরিমাণ কম হয়েছে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদন হবে 10,72,000 মেট্রিক টনেরও বেশি, যা থেকে চাল মিলবে প্রায় 7,15,000 মেট্রিক টন। চাউলের উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 7,14,889 মেট্রিক টন এবং আমাদের এখানে যশোরে আমাদের চাউল লাগে 4,68,000 মেট্রিক টনের মতো এবং 2,47,000 মেট্রিক টন আমাদের উদ্বৃত্ত এখানে থাকবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় আবাদযোগ্য 1,97,850 হেক্টর জমির মধ্যে 1,57,950 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাশ্রয়ী মূল্যে কোরবানি পশু কেনার সুযোগ সৃষ্টি করেছে নারায়ণগঞ্জের একটি খামার। মাত্র 65,000 টাকায় পাওয়া যাচ্ছে দেশি জাতের গরু। রয়েছে বড় আকারের গরু ও মহিষ। বুকিং দেয়া বা কেনার পর থেকে ঈদের দিন সকাল পর্যন্ত বিনা খরচে ইমপেক্স অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে কোরবানির পশু রাখতে পারবেন ক্রেতারা। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট।
বিশাল আকৃতির মহিষ ও ষাঁড়ের ছোটাছুটি দেখে মনে হবে যেন ষাঁড় মহিষের দৌড় প্রতিযোগিতা চলছে, তা দেখতেও ভিড় করছেন এলাকাবাসী। সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু কেনার সুযোগ সৃষ্টি করেছে নারায়ণগঞ্জের ইমপেক্স এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। খামারটিতে রয়েছে ছোট বড় মাঝারি সব আকৃতির কোরবানির পশু। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের সামর্থ্য অনুযায়ী কোরবানি পশুর চাহিদা মেটাতে শখ করে খামারটি গড়েছেন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম শ্যামল। বন্দর উপজেলার মাধবপাশা এলাকার এ খামারে মাত্র ৬৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে দেশি জাতের গরু। পাশাপাশি অন্যান্য ক্রেতাদের চাহিদা পূরণে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত মূল্যের গরুও আছে খামারটিতে। খামারে রয়েছে ৪,২০,০০০ টাকার মহিষ, ৮ থেকে ২৫,০০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে ভেড়াও। আমার কাছে এই ফার্মটা ঘুরে ভালো লাগছে যে এইখানে সব রকমের গরু আছে, একবার ছোট থেকে ধরে একবার বড় গরু পর্যন্ত। গরুর কোয়ালিটিও দেখলাম খুব ভালো এবং যে রেট চেয়েছে সেই রেট হিসাবে দেখলাম যে রিজনেবল। এখানে এসে অনেক গরু দেখছি, অনেক ভালো ভালো গরু আছে এবং অনেকগুলো দাম দেখলাম এবং অন্য জায়গার চেয়ে এখানে অনেক দাম কম। ইঞ্জেকশন কোনো ফিট মিট এগুলি দ্বারা আমরা গরু কোনো ফুলই না। খামার কর্তৃপক্ষ জানায় বুকিং দেয়া বা কেনার পর থেকে ঈদের দিন সকাল পর্যন্ত খামারে এই বিনা খরচে গরু রাখতে পারবেন ক্রেতা। বিশেষ প্রয়োজনে রয়েছে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও। বিভিন্ন জাতের গরু আছে, ভুট্টি গরু আছে, দেশি সিলেটি গরু আছে, শাহিওয়াল গরু আছে, ফ্রিজিয়ান গরু আছে, ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা আছে, একটা মহিষ আছে 700 কেজি প্লাসের। যারা এই ফার্ম থেকে গরু কিনতে আগ্রহী তারা অবশ্যই যাতে আমার ফার্মে যোগাযোগ করে, আমি অবশ্যই তাদের গরু রাখার সুবিধা ঈদের দিন পর্যন্ত আমি লালন পালন করে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি। খামারের অফিসিয়াল নম্বরে ভিডিও কলের মাধ্যমে পছন্দের পশু বুকিং দিতে পারবেন ক্রেতারা। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়ায় থাকা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পে কর্মরত ৪,৩৮২ জন দক্ষ জনবলের চাকরি বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে তারা র্যালি করে দোয়েল চত্বর ও শাহবাগ অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। এই কর্মসূচিতে কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখা যায়। তাদের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির মানবিক ও যৌক্তিক দিক বিবেচনা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ভোরের সময় আরো থাকছে। বেইজিংয়ে ট্রাম্প শি রুদ্ধদ্বার বৈঠক আজ গুরুত্ব পাবে ইরান ও তাইওয়ান ইস্যু। প্রযুক্তি খাতে মার্কিন বিধিনিষেধ কমাতে চাপ দিতে পারেন চীনা প্রেসিডেন্ট। সিলেটে জাল টাকার 4 কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 5,02,700 টাকার জাল নোট জব্দ করা হয়। প্রেস ব্রিফিং করে র্যাব জানায় অভিযান চালিয়ে শাহজালাল মাজার গেটে জাল টাকাসহ একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে বন্দরবাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে বাকি 3 জনকে আটক করা হয়। ঈদুল আজহা উপলক্ষে র্যাবের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ। অধিকাংশ বাজারে আমাদের জাল টাকার মেশিন নিয়ে আমরা সরবরাহ করব এবং আমাদের যে র্যাবের টহল টিম সেটা আমাদের বাজার কেন্দ্রিক বিভিন্ন মুভমেন্টে থাকবে। যদি কোনো তথ্য থাকে আমাদের যে কন্ট্রোল সেন্টার আছে সেই নাম্বারটাও আমরা দিয়ে দেবো ঈদ উপলক্ষে, সেখানে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ব্যাটারির ভাঙাড়ির গুদাম। বুধবার রাতে শহরের বিরাসার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হঠাৎ করে ব্যাটারির ভাঙাড়ির গুদামে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ সময় পুরাতন ব্যাটারি ও প্লাস্টিক সামগ্রীর কারণে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে গেছে বেশ কিছু বসতঘর। বুধবার দুপুরে সাহেবগঞ্জ এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ক্ষতিগ্রস্তরা জানান আগুনে কাঁচা ও আধা পাকা 9টি বসতঘর এবং 9টি রান্নাঘর পুড়ে যায়। পরনের পোশাক ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই তাদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যখন থমকে আছে, ঠিক তখনই দুই নেতা মুখোমুখি হচ্ছেন। বাণিজ্য সংঘাতের পাশাপাশি এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ। এছাড়া ট্রাম্প শির আলোচনা হতে পারে তাইওয়ান ইস্যুতেও। স্থানীয় সময় বুধবার বেইজিং বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। 2017 সালের পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর। তার এবারের সফরে আলোচনার টেবিলে থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। বাণিজ্যিক আলোচনার আড়ালে এবারে মার্কিন প্রেসিডেন্টের সফরের বড় অংশ জুড়ে থাকবে ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে শান্তি চুক্তি যখন অনিশ্চয়তায়, তখন চীনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। যদিও বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প দাবি করেছেন ইরান সংকট সমাধানে কারো সাহায্যের প্রয়োজন তার নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের তেলের বাজারে প্রভাব পড়েছে, সেটি আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন ট্রাম্প। ইরান ও বাণিজ্য নিয়ে বেশি আলোচনা হলেও তাইওয়ান ইস্যুও ট্রাম্প শি বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সিনেটররা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের কাছে কোনো ছাড় না দেয়া হয়। অন্যদিকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির ওপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের ওপর পাল্টা চাপ দিতে পারে চীন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্পের দেয়ার রেড লাইন না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। আঘাত হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও মিত্র স্থাপনা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে হুঁশিয়ার করেছে তেহরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু কঠিন শর্ত রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা $6 বিলিয়ন ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। শুরুতে আলোচনার টেবিলে কিছুটা নমনীয়তা থাকলেও পরবর্তীতে ট্রাম্প এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছে তেহরান। কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাবে ওই অঞ্চলের সব মার্কিন ও মিত্র স্থাপনা কয়েক ঘন্টায় ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। এদিকে ইরান যুদ্ধ চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয় তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নেতানিয়াহুর সফর বা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র উত্তেজনার মধ্যে নতুন তথ্য সামনে এসেছে। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াদ ও তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সীমিত আকারে অভিযান চালায় সৌদি বিমান বাহিনী। তবে রিয়াদ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই স্বীকার বা অস্বীকার করেনি। তেহরানও রেখেছে নীরবতা। এই গোপন হামলার মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুনভাবে সংঘাতমুখী রূপ নিয়েছে। হামলার জবাবে ইরান শুধু সৌদি আরব নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত একাধিক দেশের উপর পাল্টা আঘাত চালায়। বেসামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয় বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় রিয়াদ। উত্তেজনা কমাতে পর্দার আড়ালে সক্রিয় হয় মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানও। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে সামরিকভাবে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন ও সতর্ক অবস্থান নেয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। পারস্পরিক শর্তে আটকে আছে আলোচনা। হরমুজ নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে নতুন করে বড় সামরিক অভিযানের শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার নাম দেওয়া হয়েছে অপারেশন স্লেজহ্যামার। এর মধ্যেই উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইকামাবিহীন ও অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এতে কিছুটা স্বস্তি নেমে এসেছে। এর অংশ হিসেবে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন কার্যক্রম। লেবাননের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও ইকামাবিহীন প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে অনেক প্রবাসীর মাঝে। অনেক জায়গায় বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যেতেছে, বাংলাদেশে চলে যাওয়া ভালো। জরিমানা ছাড়াই দেশে যাইতে চাইতেছি। আমরা জরিমানা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই, কাগজপত্র করতে পারি না, এই জন্য অবৈধ হয়ে গেছি আজকে 3 বছর। এই জন্য আমি এখন সাফারার সুযোগ দেওয়াতে দেশে চলে যাব। রোববার স্থানীয় সময় সকাল থেকেই বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা। নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দেন তারা। একই সঙ্গে প্রয়োজনীয় ফি পরিশোধও করতে দেখা যায় তাদের। প্রবাসী যারা এই দেশে অবস্থান করছেন, যাদের বৈধ কাগজপত্র নেই, অর্থাৎ যাদের আকামা নাই অথবা আকামা উত্তীর্ণ হয়ে গেছে, বিভিন্ন কারণে তারা অনিয়মিত হয়ে পড়েছেন, এইসব প্রবাসীদের জন্য এই দেশের সরকার জরিমানা ব্যতীত দেশে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছেন। দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে নারী ও শিশুদের আবেদন নেওয়া হয়, পরে পুরুষদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে দেখা যায়। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট 306 জন প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন। 14 মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নিবন্ধনের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস। নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। পাশাপাশি দ্রুত প্রত্যাবর্ষণ কার্যক্রম সম্পন্ন করার আশ্বাসও দেয়া হয়েছে। সময় সংবাদ, লেবানন। চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে রাজা তৃতীয় চার্লস স্টারমার সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। বিরোধীদের অভিযোগ, গদি বাঁচাতে রাজার ভাষণ ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন স্টারমার। চলমান সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে মাঠে নেমেছেন তার অনুগত মন্ত্রীরা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরে তার পদত্যাগের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে 4 মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রায় 90 জন পার্লামেন্ট সদস্য সরাসরি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরোধিতা করছেন। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বলা হচ্ছে, পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে স্টারমারকে সরানোর প্রতিযোগিতায় নামতে পারেন।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে রাজা তৃতীয় চার্লস ভাষণ দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা ও আমূল প্রশাসনিক সংস্কারের এক বিশাল রূপরেখা তুলে ধরেন তিনি। পরে পার্লামেন্টে এ বিষয়ে কথা বলেন স্টারমারও। তবে বিরোধী দল বলছে নিজের গদি রক্ষায় স্টারমার এখন মরিয়া হয়ে রাজার ভাষণকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন। এদিকে চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে মাঠে নেমেছেন তার অনুগত মন্ত্রীরা। তবে পর্দার আড়ালে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সহ হেভিওয়েট নেতারা পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ঘিরে উত্তপ্ত ফিলিপিন্সের সিনেট ভবন। সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদক বিরোধী অভিযানের প্রধান মুখ সিনেটর রোনাল্ড দে লা রোজাকে গ্রেফতারের আশঙ্কার মধ্যে শোনা গেছে গুলির শব্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য মোতায়েন করায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগেই সিনেট ভবনে ঢুকতে দেখা যায় সামরিক পোশাক পরা অন্তত 10 জন সেনা সদস্যকে। তাদের কয়েকজনের হাতে ছিল অ্যাসল্ট রাইফেল। তবে কারা গুলি ছুড়েছে কিংবা ঠিক কী ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনায় তরুণ শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, ভারতের শিক্ষার্থীরাও চাইলে এই দুর্নীতির জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বুধবার এক সংবাদ সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসন মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় ব্যর্থ হয়েছে। কেন বারবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে সেই প্রশ্নও রাখেন আম আদমির পার্টির এই নেতা। এদিকে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় এরই মধ্যে পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাড়তে থাকা অপহরণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলছেন, এ ধরনের অপরাধ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। ভুক্তভোগী প্রবাসীরা অভিযোগ করেন, কিছু অসাধু চক্র বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের টার্গেট করে অপহরণ, মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। এসব ঘটনায় অনেকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রবাস জীবনে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়, সাধারণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। মুক্তিপণের মাধ্যমে ছাড়া পাওয়া কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, অপরাধ চক্রগুলো সংঘবদ্ধভাবে কাজ করছে এবং দুর্বল অবস্থানে থাকা প্রবাসীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। মালদ্বীপে মানবেতর জীবন কাটানো প্রবাসী বাংলাদেশি ইমাম হোসেন অবশেষে দেশে ফেরার বিমান টিকিট পেয়েছেন। সময় সংবাদে তার দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের। মঙ্গলবার ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ইমাম হোসেনকে টিকিট হস্তান্তর করেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা 21 বছর বয়সী ইমাম হোসেন পরিবারের সচ্ছলতার আশায় চড়া সুদে ঋণ নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। তবে দেশটিতে পৌঁছানোর পর কাজ ও বৈধ ভিসা না থাকায় চরম সংকটে পড়েন তিনি। সম্প্রতি সময় সংবাদে তার এই মানবিক সংকটের প্রতিবেদন প্রচার হলে দ্রুত পদক্ষেপ নেয় হাই কমিশন। টিকিট হাতে পেয়ে ইমাম হোসেন সময় সংবাদ ও হাই কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি মালদ্বীপ আসছি 6 মাস। খুলনা ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাকে যে প্রতিশ্রুতি দিয়ে তারা পাঠাইছে সেই প্রতিশ্রুতি তারা রাখে নাই, এমনকি আমার খোঁজ খবরও রাখছে না। এখন আমি খুব অসহায় অবস্থায় আছি। সময় টিভির নিউজ দেখে আমাকে একটা এই টিকিটের ব্যবস্থা করে দিছে। হাই কমিশনার স্যারকে, যারা আমাকে টিকিটের ব্যাপারে সহযোগিতা করেছে, একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দিছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং সময় টিভিকেও আমি ধন্যবাদ জানাই।
পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজে ইতিহাস গড়েছেন হারিপুরের শিক্ষার্থী কান্দিল মুর্তজা। MBBS প্রোগ্রামে রেকর্ড 17টি স্বর্ণপদক জিতে আলোচনায় এসেছেন তিনি। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও মেয়ের এই অর্জনে আবেগ আপ্লুত হয়েছেন তার দর্জি বাবা। পেশোয়ারে অনুষ্ঠিত খাইবার গার্লস মেডিকেল কলেজে 2026 সালের সমাবর্তন অনুষ্ঠানে কান্দিল মুর্তজার হাতে একে একে তুলে দেওয়া হয় 17টি স্বর্ণপদক। কলেজটির ইতিহাসে MBBS কোর্সে এর আগে কোনো শিক্ষার্থী এতগুলো স্বর্ণপদক অর্জন করতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দিলের বাবা, যিনি দীর্ঘ আর্থিক সংগ্রামের মধ্যেও সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করেছেন। সমাবর্তনের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে মেয়ের সাফল্যে বাবার আবেগঘন মুহূর্ত অনেককে নাড়া দিয়েছে। অনুষ্ঠানে আরও কয়েকজন শিক্ষার্থীও স্বীকৃতি পেয়েছেন। মুকাদ্দাস অর্জন করেছেন 10টি এবং সাবিহ পেয়েছেন 7টি স্বর্ণপদক। तो इसलिए तालीमी सफ़र स्टार्ट से मैं वो थी हार्ड वर्किंग थी और जब MBBS में आई तो स्टार्ट হয়তো প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো শব্দহীন। আকাশ জুড়ে রঙের নীরব নৃত্য অর্থাৎ অরোরা যেন মনে করিয়ে দেয়। বরফে মোড়া ফিনল্যান্ডের ওইলো শহর যেন আলো, ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত ক্যানভাস। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্ট। অন্ধকার আকাশ, বরফে ঢাকা প্রান্তর, ধীরে ধীরে সবুজ আলোর ঝলকানি। উত্তরের আকাশে হঠাৎ যেন রঙের বিস্ফোরণ, সবুজ বেগুনিয়ার নীল আলোর রহস্যময় নাচ। প্রকৃতির এই অলৌকিক দৃশ্যের নাম অরোরা। এর আলো যখন বরফে ঢাকা ভূমির উপর পড়ে, তখন পুরো শহর যেন রূপকথার কোনো রাজ্যে পরিণত হয়। বরফে মোড়া এই শহরের নাম ওউলু, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এই শহরে জীবনের বড় অংশ শীত আর বরফ। তাপমাত্রা অনেক সময় -20 থেকে 30 ডিগ্রির নিচেও নেমে যায়, তবুও অরোরার আলোয় চলতে থাকে জীবন। ফিনল্যান্ডের এই ওউলু শহর একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে প্রযুক্তি, সংস্কৃতি আর ইতিহাসের অনন্য এক মেলবন্ধন। একসময় ওউলু শহর ছিল বাণিজ্য ও কাঠ রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাল্টিক সাগরের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর ইউরোপের ব্যবসায়িক যোগাযোগে বড় ভূমিকা ছিল এই শহরের। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওউলু জ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির শহর হিসেবেও পরিচিতি পায়। সঙ্গীত, শিল্প, থিয়েটার এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য ওউলুকে নির্বাচিত করা হয়েছে ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার 2026 হিসেবে। আমার মনে হয় এই বছরটি অনেক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের জন্য নিজেদের সংস্কৃতি তুলে ধরার এবং ওউলু শহরের মানুষের কাছে তা পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফিনল্যান্ডের ওউলু সত্যিই খুব সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে সমৃদ্ধ ইতিহাস, নানা ধরনের শিল্পকলা এবং দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তাই আমি খুবই আনন্দিত, কারণ ওউলু 2026 সালের জন্য ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হতে যাচ্ছে। এটা সত্যিই গর্বের বিষয়। পুরো বিশ্বকে ওলুর স্থানীয় নাচ, গান থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। সো এটা আমাদের লোকাল এবং বিদেশি যারা আছেন সবার জন্য একটা গর্বের ব্যাপার। ওউলুর অন্যতম ঐতিহাসিক স্থাপনা এই ক্যাথেড্রাল। 18 শতকে নির্মিত এই চার্চ শহরের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও নতুনভাবে নির্মাণ করা হয় এটি। 1605 সালে জন্ম নেওয়া বন্দরনগরী ওউলু তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এমনভাবে লালন পালন করেছে যে শত শত বছর পরে এসে পুরো ইউরোপের সাংস্কৃতিক রাজধানীর স্বীকৃতি মিলেছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওউলু, ফিনল্যান্ড। ঢাকায় স্মরণীয় জয়ের পর সিলেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ। ছন্দে থাকা বাংলাদেশের সে লক্ষ্য পূরণে বড় বাধা হতে পারে বৃষ্টি। লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট।
প্রথমবারের মতো সিলেটে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। চায়ের দেশ, বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তবে তা উপভোগের সুযোগ হয়তো নেই পাকিস্তান দলের। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় মেন ইন গ্রিন। সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা থাকলেও ভেন্যু পরিবর্তন করেনি বিসিবি। লাক্কাতুরা অপেক্ষায় ষষ্ঠ টেস্ট আয়োজনের। টেস্ট সামনে রেখে জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইট জ্বালিয়ে চলে উইকেট আর আউটফিল্ডের শেষ মুহূর্তের পরিচর্যা। ঢাকা টেস্টের পুরো আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। শেষ দিনে তুলে নেন 5 উইকেট। মিরপুরে 3 পেসার খেলানোর পর দ্বিতীয় টেস্টেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, সেটা বলে দিচ্ছে এই গ্রিন টপ উইকেট। সিলেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ও মিরাজ। তবে এবার যে পেসাররা রাজত্ব করবেন তা সহজেই অনুমান করা যায়। মিরপুরে বৃষ্টির পরও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুতই মাঠ প্রস্তুত হয়ে যায় খেলার জন্য। সিলেটেও আছে বৃষ্টির পূর্বাভাস, তাই সেই প্রস্তুতিও সেরে রাখছেন মাঠকর্মীরা। সিরিজের শেষ টেস্ট ঘিরে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচকে আরও প্রাণবন্ত করতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেটের উইকেট আপনারা জানেন, এটা অনেক বেশি ট্রু উইকেট। এখানে যেমন রান আছে তেমন আসলে পেস বোলারদের অনেক কিছু দেওয়ার আছে। তো আমি মনে করি আসলে খুব ইন্টারেস্টিং খেলা হবে এখানে, এবং আমি আশা করছি বাংলাদেশ এখানে ডমিনেট করেই আবার বিজয় অর্জন করবে। বৃষ্টি আসবে যাবে, বাট আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, মানে অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আছে এখন বাংলাদেশের। তো আমি মনে করছি না হয়তো ইন্টারাপ্ট হলেও খুব দ্রুত খেলা শুরু করা যাবে, এবং এখানে যারা আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা তাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের সাথে এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনী, সবার সাথে আমরা বসেছিলাম। এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি, এবং অন্যান্য মানে শহরে বা অন্যান্য জায়গাতেও মানে বিশেষ নজরদারি পুলিশ থেকে আছে। সিলেটে এখন পর্যন্ত 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 2টিতে জয় আছে টাইগারদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিশ্বজুড়ে কদর বাড়ছে নাহিদ রানার, আর তাই এই পেসারকে নিজের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবাইরের। অস্ট্রেলিয়া সিরিজেও পেসাররা ধারাবাহিকতা ধরে রাখলে ক্রিকেট বিশ্ব গুরুত্ব দেবে আরও। সাবেক এই টাইগার পেসারের প্রত্যাশা, তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও আসবে সাফল্য। দেশের ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাবে নাহিদ রানাই প্রথম নন। অনেকেই এসেছেন এর আগে, আবার হারিয়েও গেছেন। তবে নাহিদ কিছুটা ভিন্ন। অভিষেকের 2 বছরে গতির নিয়ন্ত্রণটা বেশ ভালোই করেছেন চাপাই এক্সপ্রেস। ওর বল কাট করছে, সুইং করছে, সো ওই জায়গাটায় কোন লাইন কোন লেন্থে বোলিং করলে আমি অপোনেন্টকে ট্রাভেল করে দিতে পারবো কিংবা ওর উইকেটটা বের করতে পারবো। অ্যাজ এ বলার আমার এটা বোঝাটা খুব জরুরি, যেইটা রানা খুব জলদি বুঝে গেছে। নাহিদকে প্রস্তুত করার পেছনে বড় অবদান সাবেক এই পেসারের। জাতীয় দলে আসার আগেই প্রাইম ব্যাংকে কাজ করেছেন একই সাথে। শিষ্যের প্রতি পরামর্শ, জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আনতে হবে বড় পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইডও অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে ওর ডাক আসবে। এখন নিজেকে কিভাবে মেনটেন করবে ওরও বুঝতে হবে। খালি এটা কেউ বলে দিলে হবে না, ওর নিজের আগে বুঝতে হবে। ওর ফুড হ্যাবিট থেকে, ওর লাইফস্টাইল থেকে সব কিছু চেঞ্জ করতে হবে। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। নিজেদের পেস বিপ্লবের প্রমাণ ক্রিকেট বিশ্বকে দিতে এর থেকে বড় মঞ্চ আর হয় না বলে মত সাবেক এই টাইগার পেসারের। আমরা এখানে যদি অস্ট্রেলিয়ার মতো দেশকে আমরা যদি এখানে হারাতে পারি, ওইটা তো আরও বেশি ভালো লাগবে, ভালো জিনিস হবে আমাদের জন্য। কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। বাইরের দেশে যে আমাদের যখন পেস বলিং ইউনিটটা আরও ভালো করবে, ম্যাচ জেতাবে, তখন যেমন ইবাদত নিউজিল্যান্ডে ম্যাচ জেতালো, সো এই ধরনের ম্যাচ আমরা যত বাইরে যেয়ে জিতবো, সো আমরাও তখন ভালো একটা দলে পরিণত হবো ইনশাআল্লাহ। 16 মে সিলেটে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের মতো লাক্কাতুরাতেও ছড়ি ঘোরাবে পেসাররা। বাংলাদেশের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 2 মৌসুম পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই জাত চেনাচ্ছেন আলী সাইদ ইসলাম। হ্যাট্রিক সহ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র 21 রান খরচায় তুলে নিয়েছেন 6 উইকেট। 4 ম্যাচে এই মিস্ট্রি স্পিনারের শিকার 15টি। জাতীয় দল নিয়ে আপাতত ভাবছেন না আলিস, সব মনোযোগ ডিপিএলে। তবে নির্বাচকরা চাইলে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আরাধ্যর অভিষেকে প্রস্তুত 19 পেরোনো এই বোলার।
ভক্তদের খুব কৌতূহল আছে আলিসাল ইসলামকে নিয়ে। ন্যাশনাল টিমের হাত ছোঁয়া দূরত্বে থাকার পরে সেই বেরসিক ইনজুরিতে পড়ে ন্যাশনাল টিমের যাত্রাটা হয়নি, তবে আজকে ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন চলতি মৌসুমে প্রথমবারের মতো হ্যাট্রিক, ক্যারিয়ার সেরা বোলিং। আলিসাল ইসলাম, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আপনাকে নিয়ে আসলে দর্শকদের অনেক কৌতূহল, আপনাকে নিয়ে অনেক জানতে চাই। কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার? আপনি আপনার মতো খেলে যাচ্ছেন, আপনার বর্তমান অবস্থা নিয়ে যদি দর্শকদের বলতেন। না, আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থা খুবই ভালো অবস্থানে আছে। আমি চলতি ডিপিএলে প্রাইম ব্যাংকের মতো ক্লাবে খেলতেছি। প্রাইম ব্যাংকের আলাদা একটা নাম আছে, সুনাম আছে। তো আর টিম স্টাফ থেকে শুরু করে, সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে, টিম কোচ, ম্যানেজমেন্ট, এভরিবডি ইজ ফ্যান্টাস্টিক। তো একটা টিমে যখন খুব ভালো এনভায়রনমেন্ট থাকে তো আপনি ওইখানে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। সো আমি চেষ্টা করি আমার সেরাটা দিয়ে খেলার। তো মাঠে আসি, এটাই আলহামদুলিল্লাহ। আপনার জন্য এই ঢাকা প্রিমিয়ার লিগটা খুব গুরুত্বপূর্ণ, সামনে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, আপনি আসলে কতটুকু আশাবাদী? না, অ্যাকচুয়ালি ওইটা সিলেক্টরদের হাতে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে, ওইটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না বা ওইটা নিয়ে কোনো প্যানিকের ভিতরও নাই। আমি ওইটা নিয়ে চিন্তাই করতেছি না। ওটা যা হবে, যখন ন্যাশনাল ডিউটিতে যাব তখন ন্যাশনাল টিমটা সার্ভ করার চেষ্টা করব। এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছি প্রাইম ব্যাংকে, তো আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করি মাঠের ভিতরে থাকার। 4 ম্যাচে 15 উইকেট, আজকে হ্যাট্রিক করলেন। আলিসাল ইসলামের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, আপনি আপনার নিজের পারফরমেন্স নিয়ে কতটুকু সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ সোফার। আপনি যখন প্রাইম ব্যাংক আমাকে, যখন আমি ইনজুরিতে ছিলাম, তো তখন আমাকে কোনো টিম আসলে কোনো রকম যোগাযোগ করতেছিল না, বাট প্রাইম ব্যাংক কিন্তু আমাকে ওই আস্থাটা রাখে আমার উপর তখন আমাকে নেওয়ার জন্যই করছে। তো তারা চায় যেন আমি তাদের টিমে ম্যাচ জিতাই। অনেক প্লেয়ারের কেরিয়ার নষ্ট হয়ে গেছে ইনজুরিতে পড়ার পর, স্পেশালি আমার মতো যখন ইনজুরিতে 2টা বড় ইনজুরি, 2টা সার্জারির ভিতরে যাইতে হয়েছে। তো এটা অনেক টাফ, বাট আমি নিজেকে মেন্টালি অনেক সাপোর্টিভ বা মেন্টালি অনেক স্ট্রং রাখার চেষ্টা করি। তো ইনশাল্লাহ মাঠে বারবার ফিরবো। একদম শেষ প্রশ্ন, অস্ট্রেলিয়া সিরিজের নিয়ে নিজের আসলে ভেতরের প্রত্যাশাটা কি, আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? না, আসলে ডিপিএল শুরুর আগে এরকম কোনো চিন্তাই করতেছিলাম না। আমার ডিপিএল শুরুর আগে আমি 2 বছর পর আসলে ডিপিএল খেলতেছি। অ্যাকচুয়ালি আমি 2টা সিজন খেলি নাই ডিপিএল, ইনজুরির কারণে খেলতে পারিনি। তো আমার প্রথম দিকে লক্ষ্য ছিল ডিপিএলটাই ভালো করা। তো আমার এখনও লক্ষ্য ডিপিএলটাই ভালো করা। ন্যাশনাল টিম বা অস্ট্রেলিয়া সিরিজ এটা আসলে পরের হিসাব। যখন আমি যদি সুযোগ পাই বা আমাকে যদি তারা মনে করে যে আমি সার্ভ করতে পারবো, তারপরে আমি ওইটা নিয়ে চিন্তা করবো। এখন আপাতত আমি ডিপিএল নিয়ে চিন্তা করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক, কথা বলছিলাম মিস্ট্রি স্পিনার আলিসের সঙ্গে, যার লক্ষ্যটা আপাতত এই ডিপিএলকে ঘিরে নিজের পারফরমেন্সে নজর দিচ্ছেন এবং চাচ্ছেন জাতীয় দলের দরজায় আবারও করা নাড়বেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের জন্য গঠিত হলো 3 সদস্যের ইলেকশন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এহসানুল মামুন। তারিখ ঘোষণা না হলেও জুনের 2য় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। গত 7 এপ্রিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের 2য় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন সহ সবকিছু সম্পন্ন করে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন বেশ কঠিনই মনে হচ্ছিল। তবে ভোটের তারিখ চূড়ান্ত করতে না পারলেও সে সময়টা মাথায় রেখেই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বিসিবি। গেল 5 মে বোর্ডের 3য় সভার পর জানানো হয় শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন, যেখানে এনএসসির একজন প্রতিনিধির পাশাপাশি থাকবেন বিসিবি মনোনীত 2 জন। ওই সভার সপ্তাহখানেক পর নির্বাচন কমিশন গঠন করল অ্যাডহক কমিটি। 3 সদস্যের ইলেকশন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এহসানুল মামুন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচিত 25 পরিচালকের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নানা কারণে ওই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জেলা বিভাগ পর্যায়ের কমিটি এবং কাউন্সিলর বাছাই নিয়ে অনিয়মের শেষ ছিল না। রাতের ভোটের মতো অভিযোগও রয়েছে। সে কারণে জাতীয় নির্বাচনের পর আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে ওই বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে ওই কমিটিকে। এরই মধ্যে 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো চূড়ান্ত করেছে বিসিবি। 3 ক্যাটাগরিতে মনোনীত কাউন্সিলর তালিকা চেয়ে চিঠিও দেওয়ার কথা, যা বোর্ডের কাছে পাঠাতে হবে 16 মের মধ্যে।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রবাসী ফুটবলারদের মধ্যে তানিন সালিকের খেলার বিষয়ে নিশ্চয়তা পেয়েছে বাফুফে। রোনান সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন, জানিয়েছেন অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার শাহিন হাসান। দেশি ফুটবলারদের মধ্যে যারা লিগে পারফর্ম করেছে তাদের নিয়ে স্কোয়াড সাজানো হবে বলে জানান তিনি। হামজা সমিত্রা না থাকলেও মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্ট নিয়ে গুরুত্বের অভাব নেই ফুটবল ফেডারেশনের। একটি শক্তিশালী দল গড়ার জন্য দেশিদের পাশাপাশি বাফুফের রাডারে ছিল অন্তত 3 জন প্রবাসী। তার মধ্য থেকে আপাতত চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড প্রবাসী তানিল সালিকের নাম। তানিলের সাথে মনে হয় কথাবার্তা অনেকটাই ইয়ে হয়েছে, তানিল মনে অ্যাভেলেবেল আছে, যেটা কনফার্ম, এটা অলমোস্ট কনফার্ম হইতে পারে, মানে ধরে নিতে পারে যে তানিল সালিক এখন পর্যন্ত কনফার্ম, এটার সাথে 100% কথা হয়েছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন অনূর্ধ্ব 20 সাফে আলো ছড়ানো রোনান সুলিভান। তবে ক্লাব এবং একাডেমিক ব্যস্ততার জন্য এখনও তার বিষয়টি চূড়ান্ত নয়, যদিও এই ফরওয়ার্ডকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাফুফে। প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো ধরেন থাকে এক জায়গায়, ওদের অনেক একাডেমিক লেভেলে কাজ থাকে, বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে, ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয়, বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে। ওইসব ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা হচ্ছে, হয়তোবা আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো। লিগে পারফর্ম করা অনেক ফুটবলার হাফিয়ার কাবরেরা যুগে ব্রাত্য ছিলেন জাতীয় দলে, এবার সে বলয় ভাঙতে চায় টিম ম্যানেজমেন্ট। চলমান লিগে যাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক তাদেরই দলের সুযোগ দেওয়া হবে বলে জানান ম্যানেজার। লিগে যারা ভালো খেলতেছে, তরুণ বা বয়সও হোক, সেটা কোনো ব্যাপার না, বয়স আর তরুণ না, যারা ভালো পারফর্ম করছে তাদেরকে নিয়ে আমাদের এই টিমটা সাজানো হচ্ছে। আগে হয়তো একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে, এখন 2টা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে। এই জিনিসটা অনেকটা আক্ষেপ গোছাবে এই সবার। 4 জাতীয় টুর্নামেন্টের জন্য দেশি ফুটবলারদের নিয়ে 32 জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে বাফুফে। 24 মে থেকে শুরু হবে ক্যাম্প। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাফুফের পেশাদার লিগ আরও কিভাবে ভালো করা যায় এ বিষয়ে পরামর্শ দিয়েছে এএফসি। লিগ কমিটির সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেয় বাংলাদেশ সফরে আসা এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল। এজন্য তারা একটি গাইডলাইন দেবে বলেও জানায় বাফুফে। যদিও বিএফএল এবং বিসিএল আয়োজন নিয়ে এএফসি প্রশংসা করেছে বলে জানায় বাফুফে। আমাদের প্রফেশনাল লিগ বিএফএল এবং বিসিএল আগামীতে কিভাবে ইমপ্রুভ করা যায়, লিগ কিভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে তারা ওই উদ্দেশ্য করেই তারা এসেছেন। আমাদের যে সমস্ত ক্ষেত্রে ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে, সেগুলো ক্ষেত্রে হয়তো তারা গাইডলাইন দেবে। আমাদের যেভাবে লিগ চলে, যেভাবে ক্লাব চলে, বিসিএলের ক্লাবগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। আর আমরা এখন যে প্রফেশনাল লিগ কমিটির যে মিটিংটা করলাম, আমাদের যে ফর্মুলা, তারা অনেক সন্তুষ্ট হয়েছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক অনুমোদন, ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ, উপকার পাবে রাজশাহী সহ 24 জেলার মানুষ। জামায়াত জোটে থাকা নেতাদের ব্যাপারে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম, 7 সদস্যের কমিটি গঠন। টানাপোড়েন হলেও সংগঠন ভাঙার সুযোগ নেই বলছে নীতি নির্ধারকরা। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ, কমছে 300 টাকার সিম করও। 15 বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনের লিকেজ, প্রায় 1.5 বছরে 275 দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত 1.5 শতাধিক, দ্রুত মেরামতের আহ্বান। এবং জাহাঙ্গীরনগরের ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, নিরাপত্তা ব্যর্থতার দায় দেখিয়ে প্রক্টরের পদত্যাগ সহ 5 দফা দাবি, 24 ঘন্টার আলটিমেটাম। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন শবনম ডিবির। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।